জামায়াত ইসলামের আমির পাকিস্তানের রুহানি সন্তান, মানে জিন্নার রুহানি সন্তান শাহবাজ শরীফের সহোদর ভাই বললেও ভুল হবে না তেমন একটা। যাই হোক, পাকিস্তানের রুহানি সন্তান শফিক মাঝে মধ্যে মুখ ফুটে সত্য কথা বলে ফেলে। যদিও এইসব নাটক অধিবেশন চলাকালীন সংসদে নাটক মঞ্চায়ন করার চেষ্টা করে, বিরোধী দল সাজার চেষ্টা করে, শফিক একটা চমৎকার কথা বলেছে। এই কথাটা আমরা 2024 সালের 5 আগস্টের পর একাধিকবার বলেছি। চলেন শফিকের মুখে সেই কথাটা শুনি আমরা। সংবিধানে তো 26 সালে নির্বাচন হওয়ার কথা না। সংবিধান অনুযায়ী এখন কোন সরকারি দল নাই, পালায়ে গেছে। সংবিধান অনুযায়ী এখন কোন বিরোধী দল নাই, সেটাও পালায়ে গেছে। একটা যদি হালাল হয় আর একটা হারাম হয় কিভাবে? শফিক এই কথা বলেছে কারণ সরকার অর্থাৎ বিএনপি সরকার গঠনের পর তারা পল্টি মেরে দিয়েছে, কারণ তারা গণভোটের রায় বাস্তবায়ন করবে না। সংবিধান সংস্কার কমিশনের যে শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল সেখানে জামাত শপথ নিয়েছে, কিন্তু বিএনপি শপথ নেয়নি। বিএনপি আবার পরবর্তীতে বলেছে যদি নির্বাচন আটকে যায়, যদি নির্বাচন হতে না দেওয়া হয়, সেই ক্ষেত্রে আমরা সব প্রস্তাব মেনে নিয়েছিলাম, গণভোটের কথা মেনে নিয়েছিলাম, সংবিধান সংস্কার কমিশনের কথা মেনে নিয়েছিলাম, জুলাই সনদ বাস্তবায়নের কথা মেনে নিয়েছিলাম। এখন বিএনপি ক্ষমতা আসার পর সবকিছু পল্টি মেরে দিয়েছে। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিন এইসব ডিফেন্ড করে, বিরোধী দলের বিভিন্ন বক্তব্যের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়। তো সেই জায়গা থেকে সংসদে সালাউদ্দিন একটু রেগে গিয়েছে। এরপর শিলং সালাউদ্দিনের সেই রাগান্বিত হওয়ার জবাবে সাদা শকুন শফিক, পাকিস্তানের রুহানি সন্তান, বাইরে বের হয়ে বলেছে 2026 সালে তো বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবার কথা না, একটা মানলে আর একটা মানবেন না কেন? নির্বাচন হওয়ার কথা 2029 সালে। এই প্রধানমন্ত্রী, এই সংসদ তো বৈধ নয়। কথা কিন্তু সত্য। দেখেন, ইউনূসের সরকার যেভাবে গঠিত হয়েছে, সুপ্রিম কোর্টের এপিলেট ডিভিশনের যে রেফারেন্স নিয়ে, ওইটা ভুয়া। ওইখানে বিচারপতি কেউ স্বাক্ষর করে নাই, রাষ্ট্রপতিকে অস্ত্রের মুখে এগুলা বলতে বাধ্য করা হয়েছে। ইউনূসের সাংবিধানিক ভিত্তি নাই, আইনি ভিত্তি নাই, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান মোতাবেক সম্পূর্ণরূপে অবৈধ। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাও কিন্তু সংবিধান মেনেই শপথ নিয়েছিল, যেটা সম্পূর্ণ অবৈধ। এবং যেহেতু ইউনূস অবৈধ, ইউনূসের গঠিত নির্বাচন কমিশন অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে। তার মানে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার কারণে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সে নির্বাচন অবৈধ। সে নির্বাচন যদি অবৈধ হয়, সেই ক্ষেত্রে তারেক রহমান অবৈধ, তারেক রহমান প্রধানমন্ত্রী না। সেই ক্ষেত্রে সংসদ অবৈধ, বিরোধী দল অবৈধ, সবকিছু অবৈধ, তাই না? এবং নির্বাচন যেহেতু সংবিধান মেনে হয়েছে, সংবিধান যদি অবমাননা করা না হয়, সেক্ষেত্রে নির্বাচন হবার কথা ছিল 2029 সালে, 5 বছর পর। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি পদত্যাগ করেন নাই, উনার বৈধ পদত্যাগ পত্র কেউ দেখাতে পারেনি। সুতরাং খেলা যদি আপনি সংবিধান মেনে খেলার চেষ্টা করেন, তাহলে স্টিল নাও বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এটাই সত্য, এটাই বাস্তব। এটা আপনি চাইলেও অস্বীকার করতে পারবেন না, যদি সংবিধানকে আপনি শতভাগ মেনে সরকার পরিচালনা করেন কিংবা সংবিধান মেনে থাকেন। দেখুন, বিএনপি তো সংবিধান মানে, কথায় কথায় বলে সংবিধানের বাইরে আমরা এইটা করব না, সেটা করব না। তাহলে যদি সংবিধান মেনেই থাকেন, জুলাই সনদ বাস্তবায়ন করেন। যদি সংবিধান মেনেই থাকেন, সেই ক্ষেত্রে গণভোটের রায় বাস্তবায়ন করেন। সংবিধান মেনে থাকলে সংবিধান সংস্কার পরিষদের যেই নাটক, এটাও বাস্তবায়ন করেন। মানে ওরা যেগুলো বলে, আমি এগুলো নিয়ে আসলে ওইভাবে স্টাডি করতে যাই না, কিন্তু ওদের নাটক আমি দেখি, বিরোধী দলের নাটক দেখি, সরকারি দলের নাটক দেখি। ওগুলো নাটক বানানো সবকিছু। বঙ্গবন্ধু কন্যা ঘোষণা দিয়েছেন, 1 মাস 2 মাস পর ডিসেম্বরের আগে দেখবেন জামাত বিএনপি এক হয়ে রাস্তায় নেমে গেছে কিভাবে শেখ হাসিনাকে ঠেকানো যায়। এটাই ওদের পলিসি, এটাই। কিন্তু আলটিমেটলি জামাত যে বিএনপিকে দিন রাত 2 বেলা করে, এটা বিএনপি বুঝে না। তারেক রহমানকে নিয়ে স্লোগান দেয়, টিনের চালায় কাউয়া তারেক আমার, বুঝেন নাই? একটা কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ভাইরাল করার চেষ্টা করা হচ্ছে, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন দিল্লিতে। আচ্ছা, এই বিষয়টা নিয়ে অনেকে ব্যাখ্যা দিয়েছেন, আমি একটু বলি। একজন মানুষ কিভাবে পালায়? ছদ্মবেশে। ধরেন আমি পুরুষ, আমি যদি কোনো জায়গা থেকে পালিয়ে যেতে চাই, আমাকে নিশ্চয়ই এই রূপ চেঞ্জ করতে হবে, হয় বোরখা পড়তে হবে, নয়তো বা মেয়েদের চুল লাগাতে হবে, লিপস্টিক পরতে হবে, চোখে কাজল দিতে হবে, হাতে পায়ে সব জায়গায় মেয়েদের যে সব জিনিস পরার মতো থাকে এগুলো পড়তে হবে, তাই তো? মানে পালিয়ে যেতে হলে আপনাকে অবশ্যই ছদ্মবেশে যেতে হবে, অথবা রাতের আধারে পালাতে হবে যাতে কেউ না দেখে, অথবা অন্য কোনো দেশের কিংবা অন্য কোনো গোত্রের কিংবা অন্য কোনো গোষ্ঠীর সাহায্য সহায়তা আপনাকে নিতে হবে, তাই তো? এখন যারা কথায় কথায় বলে শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা ভীতু, এইটা সেটা, অনেক কথা। এখন শেখ হাসিনা কিভাবে পালালো? গণভবন থেকে সরকারি প্রটোকল নিয়ে সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে সাথে নিয়ে সেনাবাহিনীর বিমানে করে তিনি প্রথমে গেলেন পুরাতন বিমানবন্দরে আগারগা, এরপর ওইখান থেকে সেনাবাহিনীর বিমানে করে তিনি গেলেন ভারতে। তাকে যারা পৌঁছে দিয়ে আসলো তারা নিশ্চয়ই ওয়াকারের
বাহিনীর সদস্য। এখন তাকে পৌঁছে দিয়ে যে বিমানটা বাংলাদেশে আসলো, সেনাবাহিনীর বিমান, যেই পাইলট চালালো বিমানটা, তাই না, ওইখানে তো ক্রু ছিল, ওইখানে তো অনেকেই ছিল, আরো 14-15 জন অফিসার ছিল, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না কেন? একজন পলাতক পরাজিত ফেসিস্ট প্রধানমন্ত্রী, তিনি ভারতে পালিয়ে গেলেন, তারা কি তাহলে তাকে পালাতে সহায়তা করলো না? তাহলে কি সেই ক্ষেত্রে সেনাবাহিনীর এই সদস্যরা যারা শেখ হাসিনাকে নিয়ে পৌঁছে দিয়ে আসলো, তারা কি পালাতে সহায়তা করলো না? সেক্ষেত্রে ওয়াকারের দায় এখানে থাকে না, 3 বাহিনীর প্রধানের দায় থাকে না? কারণ তারা তো আগের দিন মিটিং করেছিল। এবং বঙ্গবন্ধু কন্যা যখন বাংলাদেশ থেকে চলে যান, তখন নাকি গণভবনে অনেক সিনক্রেট হয়েছে, তাদের মুখে শুনেছি ওয়াকারকে এসএসএফ গুলি করতে চেয়েছিল, এসএসএফ কে ওয়াকার থ্রেট করেছে, এই ধরনের অনেক তর্ক বিতর্ক এখানে আছে। তাহলে ওয়াকার তো সব জানে বঙ্গবন্ধু কন্যা ভারতে যাচ্ছেন, কোন বিমানে যাচ্ছেন, কারা কারা ওনাকে পৌঁছে দিয়ে আসবে। তাহলে যারা যারা পৌঁছে দিয়ে আসলো এবং ওয়াকারকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে না কেন? ওয়াকারের অপরাধ একজন পরাজিত পলাতক ফেসিস্ট প্রধানমন্ত্রীকে বাংলাদেশ থেকে নিরাপদে ভারতে রেখে আসতে সহায়তা করেছে ওয়াকারের বাহিনী। সেক্ষেত্রে ওয়াকারকে জবাবদিহি করা উচিত না? ওয়াকারকে দায়ী করে তাকে আইনের আওতায় আনা উচিত না? সেটা ইউনূসও করলো না, সেটা তারেক রহমানের সরকারও করছে না। তাহলে কোন মুখে আপনারা, কোন যুক্তিতে বলেন শেখ হাসিনা পালিয়ে গেছে? যুদ্ধক্ষেত্রে পিছু হটা কৌশলের অংশ, এটাকে পলায়ন বলে না। যুদ্ধক্ষেত্রে অনেক সময় নিজেকে নিরাপদ রাখার জন্য, শক্তি সঞ্চয় করার জন্য পিছু হটতে হয়, স্থান পরিবর্তন করতে হয়। এটাকে পলাতক বা পলায়ন বলে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঠিক এমনটাই করেছেন। উনি কৌশলের আশ্রয় নিয়েছেন, উনি আরো দ্বিগুণ শক্তিমত্তা নিয়ে বাংলাদেশে ফিরে আসবেন, এটাই বাস্তবতা, এটাই ধ্রুব সত্য। এবং উনি ডিসেম্বরে বলেছেন ফিরবেন, উনি ডিসেম্বরে ফিরবেন। পৃথিবীর কোনো শক্তি উনাকে আটকে রাখতে পারবে না। এই জন্যেই জুলাই সন্ত্রাসীদের নাওয়া খাওয়া সবকিছু বন্ধ হয়ে গেছে। এরা এক এক নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে। ইতিহাসে কোনো পলাতক ফেসিস্ট, পরাজিত স্বৈরাচার, পালিয়ে যাওয়া স্বৈরাচার ফিরে আসতে পারেনি। আরে ভাই, শেখ হাসিনা তো পালাই নাই। শেখ হাসিনা কৌশল অবলম্বন করেছেন, উনি স্থান পরিবর্তন করেছেন এবং উনি দ্বিগুণ শক্তি নিয়ে বাংলাদেশে ফিরবেন। তোদের বাপ দাদা 14 গোষ্ঠী, পাকিস্তান, সিআইএ, আইএসআই, ডিপ স্টেট, ব্রাদারহুড, যারা যারা আছিস থাকিস, পারলে ফেরা। আমরা দেখতে চাই বাংলাদেশের মানুষ যদি শেখ হাসিনাকে গ্রহণ না করে, বাংলাদেশের মানুষ যদি শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করে, সেক্ষেত্রে ভোটের মাধ্যমে করবে। বাংলাদেশে আসতে না দেওয়ার তোমরা কে? কোন হরিদাস পাল? বাংলাদেশটা কি তোমাদের বাবার? বঙ্গবন্ধুর কন্যা বলতে পারে বাংলাদেশ তার বাবার, কারণ বাংলাদেশ স্বাধীন হয়েছে তার বাবার নামে। এই বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা পৃথিবীর কোনো মানুষ, কোনো ইতিহাসবিদ, কোনো লেখক, কোনো গবেষক, কোনো চিন্তক, কোনো কবি, কোনো সাহিত্যিক, কোনো সংবাদ মাধ্যম কর্মী কেউ অস্বীকার করতে পারবে না। অস্বীকার করার মতো কোনো বিষয়টা না, এটা প্রমাণিত সত্য, মীমাংসিত সত্য। সুতরাং যতই নাটক করো লাভ নাই, যতই ঘড়ি উড়াও রাতে, লাটাই তো শেখ হাসিনার হাতে। লাটাই এবং সুতো দুটো ধরেই টানা হবে সময় মতো, হুমকি ধামকি না। এটাই বাস্তবতা। ভালো থাকবেন, ধন্যবাদ।